বিসিবিতে নারী কেলেঙ্কারির মূল হোতায় ছিলেন আওয়ামী লীগ নেতা শফিউল আলম চৌধুরী নাদিল। নারী ক্রিকেটার জাহানারা আলমের পর এবার যৌন হয়রানির বিষয়ে অভিযোগ তুললেন আরেক ক্রিকেটার রোমান আহমেদ। অগ্রযাত্রা প্রতিদিনের হাতে এলো নাদিলের নারী কেলেঙ্কারির গোপন ছবি। জাহানারার অভিযোগে ফাঁস হলো বিসিবির ব্যর্থতা, এখনও অনিরাপদ নারী ক্রিকেটাররা। বিস্তারিত দেখুন আশরাফ ফারুকীর বিশেষ প্রতিবেদনে। বাংলাদেশের নারী ক্রিকেট হঠাৎ করে নয়, বছরের পর বছর ধরেই অনিরাপদ ছিল। এই বাস্তবতা সবচেয়ে ভয়াবহভাবে সামনে এসেছে বিসিবির সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম সহ আরও কয়েকজনের বিরুদ্ধে জাহানারা আলমের নিপীড়নের অভিযোগ আনার পর। নতুন করে অগ্রযাত্রা প্রতিদিনের হাতে এসেছে আওয়ামী লীগ নেতা ও বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদিলকে ঘিরে ওঠা নারী কেলেঙ্কারির অভিযোগ ও প্রমাণ। বিসিবির সূত্র জানায়, গণ অভ্যুত্থানের পরে 29 আগস্ট সংবাদ সম্মেলনে সভাপতি ফারুক আহমেদ নাদিলের পদত্যাগের কথা জানান। তবে নাদিল সরাসরি এসে দায়িত্ব ছাড়েননি, ইমেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছেন। রাজনৈতিক পতনের প্রেক্ষাপটে এই বিদায়কে অনেকেই দেখছেন চাপ ও সংকটের ফল হিসেবে। শফিউল আলম চৌধুরী নাদিল শুধু বিসিবির একজন কর্মকর্তা ছিলেন না, তিনি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে দলটির মনোনীত সংসদ সদস্য। স্থানীয়রা জানিয়েছেন, বিসিবির নারী উইংয়ের মতো স্পর্শকাতর জায়গায় থেকেও তার রাজনৈতিক পরিচয় ছিল সবচেয়ে বড় শক্তি, যার প্রকাশ্য প্রভাব পড়েছে নিয়োগ, সিদ্ধান্ত গ্রহণ এবং অভিযোগ ব্যবস্থাপনায়। এই রাজনৈতিক প্রভাবের মধ্যেই সামনে এসেছে সবচেয়ে ভয়াবহ অভিযোগ। অগ্রযাত্রা প্রতিদিনের হাতে নাদিলের একাধিক মোবাইল ভিডিও কলের স্ক্রিন রেকর্ড ও স্থিরচিত্র এসেছে, যেখানে তাকে নারীদের সঙ্গে ভিডিও কলে আপত্তিকর অঙ্গভঙ্গি করতে এবং অভিযোগ অনুযায়ী নিজের গোপনাঙ্গ প্রদর্শন করতে দেখা যাচ্ছে। তবে অভিযোগের মাত্রা এমন জায়গায় পৌঁছেছে যেখানে নারী উইংয়ের শীর্ষ নেতৃত্বের নৈতিকতা নিয়ে আর কোনো রাখঢাক নেই। নারী ক্রিকেটের নিরাপত্তা, সম্মান এবং মর্যাদা রক্ষার দায়িত্ব যার কাঁধে ছিল, তার বিরুদ্ধে যখন এমন অভিযোগ উঠে আসে, তখন প্রশ্নটা আর ব্যক্তিগত থাকে না, তা পুরো বিসিবির কাঠামোর দিকেই আঙুল তোলে। বছরের পর বছর ধরে নারী ক্রিকেটাররা কেন অনিরাপদ বোধ করত, কেন অভিযোগ করলেই চাপ তৈরি হতো, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বারবারই সামনে আসছে রাজনৈতিক ছায়া ও প্রশাসনিক নিষ্ক্রিয়তার কথা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, নারী উইং কার্যত দীর্ঘদিন ধরেই রাজনৈতিক নিয়ন্ত্রণে পরিচালিত ছিল। নারী ক্রিকেটারদের অভিযোগ নিষ্পত্তি, বাসস্থান, সফরকালীন নিরাপত্তা, কোচিং পরিবেশ সব ক্ষেত্রেই ছিল অনিশ্চয়তা ও ভয়। অভিযোগ তুলতে গেলে অনেক সময় উল্টো ভয়ের মুখে পড়তে হয়েছে বলেও দাবি করেছেন ভুক্তভোগীরা। এ বিষয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক অলরাউন্ডার রোমানা আহমেদ জানান, নাদিল সাহেবের সম্পর্কে না, আমি যে বললাম যে আমাদের সাথে এই করতো, ভিতরে কারোর সাথে করতো নাকি এটা আমি জানি না, কিন্তু এইটা যে আমরা কোনো কমপ্লেন করলে আমাদের কমপ্লেনটা উনি গ্রহণ করতো না, একটুকুনি আনেন উনি। আমরা যদি কখনো বলতাম যে এরা এই করতেছে উনি জাস্ট উড়াই দিত জিনিসটা। এইটা তো সমস্যা তো এইটাই। এখন ওই নাদিল সাহেবকে আমি, জাহানারা, তারপরে সালমাপু, আমরা কিন্তু কম বলিনি, আমরা অনেকবার তাকে বলছি যে দেখেন এরকম হচ্ছে এবং টিমের মধ্যে এরকম সিন্ডিকেট চালু হয়ে গেছে। হ্যাঁ, তো আপনি একটু এই জিনিসটা দেখেন। এই জিনিসটা থেকে তারা রিলিজ পাওয়ার জন্য কি করতো, আমাদেরকে ফাঁসানোর জন্য বলতো আমরা গ্রুপিং করতেছি, বাট কেউ ওইখানে কোনো জুনিয়র, কোনো সিনিয়র, মানে যে যারা থাকুক কেন বলতে বলা তো এখানে কোনোদিন আমরা আলাদা ভাবে কোনো মিটিং বা কোনো গ্রুপ করছি নাকি। ইনফ্যাক্ট সবাই আমাদের 3 সিনিয়রের মধ্যে কখনো ওইভাবে বনিব না হচ্ছে। তো ওরা এটাকে ধামাচাপা দেওয়ার জন্য বলতো কি ওরা গ্রুপিং করতেছে। হ্যাঁ, এটা কি নাদিল সাহেব বলতো? হ্যাঁ, নাদিল সাহেবকে বোঝাতে যে মঞ্জু ভাই আমাদেরকে ফাঁসানোর জন্য, নাদিল সাহেব, তারপরে আপনার এই যে তৌহিদ ভাই, এদেরকে বোঝাতো ওরা গ্রুপিং করতেছে বড় ভাই। হ্যাঁ, ওই সিনিয়ররা মিলে গ্রুপিং করে জুনিয়রদের সাথে, কিন্তু কোন জুনিয়ররা বলতে পারবে তাদের সাথে আমরা কখনো কোনো খারাপ বিহেভ করছি নাকি? কেউ কিন্তু বলতে পারবে না। জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ সেই দীর্ঘদিনের চাপা ভয় ও নীরবতার সংস্কৃতিকে প্রকাশ্যে এনে দিয়েছে। আর নাদিলকে ঘিরে ওঠা ভিডিও কল কেলেঙ্কারির অভিযোগ
সেই অনিরাপত্তার সবচেয়ে নগ্ন প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে। বিসিবি জাহানারার অভিযোগ তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করলেও সেটিকে যথেষ্ট মনে করছে না ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, নারী ক্রিকেটে যৌন হয়রানির মতো অভিযোগ তদন্তে স্বাধীন ও স্বতন্ত্র তদন্তকারী না থাকলে বিচার কখনোই নিশ্চিত হয় না। অতীতেও একই ধরনের অভিযোগ ধামাচাপা দেওয়ার নজির রয়েছে বলে তিনি মন্তব্য করেন। দেশের নারী ক্রিকেটের সাম্প্রতিক আলোচনার মধ্যে অনূর্ধ্ব 19 দলের ক্রিকেটারদের মনোবল বাড়াতে প্রথমবারের মতো তাদের সঙ্গে দেখা করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নারী বিভাগের নতুন চেয়ারম্যান রুবাবা দৌলা। তাদের কাছে অলরাউন্ডার রোমানা আহমেদের আহ্বান, আমি বলতে চাই সব জায়গায় একটা আস্থা থাকে। আমাদের আস্থার জায়গায় আমাদের গার্ডিয়ান হচ্ছে তারা। তো আমরা যদি তাদের কাছে কোনো কমপ্লেন করি বা কোনো করি, বা এটা তো শুধুমাত্র আমার ব্যক্তিগত স্বার্থে না, এটা ক্রিকেটের স্বার্থে, এটা আমাদের যে নারীদের যে অস্তিত্ব, এখানেই প্রবলেম হচ্ছে। তো এই জিনিসগুলো দেখার দায়িত্ব অবশ্যই বিসিবি এবং নারীদেরকে আরো সচেতন হবে। এবং আমার মনে হয় সবাই যদি একসাথে আওয়াজ তুলে এখান থেকে বের হয়ে আসা সম্ভব। সত্যি কথা বলতে আমি ক্রিকেটের বাইরে কখনো কিছু চিন্তা করিনি, বা এই অঞ্চলে যে এত নোংরামো চলতেছে এটাও কখনো ভাবিনি। কিন্তু সেটা 23 সাল থেকে দেখতেছি যে আসলে মানে কেউ ঘুরতেছে লাগে জায়গা দখলের জন্য, কেউ ঘুরতেছে পাওয়ার রেখে দেওয়ার জন্য। এটা খুব আস্তে আস্তে জিনিসটা জায়গাটা এমন নোংরা হয়ে যাচ্ছে, মানে পরিস্থিতি বেশি খারাপ হয়ে যাচ্ছে। এখন আর ওই আগের মতো সে পারফর্মার খুঁজে পাবেন না। আপনি দেখা যাচ্ছে একটা ম্যাচ একজন খেলে, আবার 2-3 বছর 1 বছর পরে আরেকজন খেলবে, মানে এইভাবে করে র্যান্ডম চলতেছে। কোনো একটা ভালো ধারাবাহিকতা কিন্তু নাই বাংলাদেশ টিম। আমাদের মতো এরকম ভুক্তভোগী যেন কেউ না হয়, যে পারফর্ম থাকতে বাংলাদেশ টিমে খেলতে পারবে না, মানে বাংলাদেশ টিমের মতো দেশে খেলতে পারবে না, এটা আসলে খুব শকিং। রোমানা আরও জানান, এখনো জেলা পর্যায়ে হেনস্থার শিকার হন নারী ক্রিকেটাররা। তাদের নিরাপত্তাও জোরদার করতে হবে, তারা যেন উঠে আসতে পারে সে পথ খোলা রাখতে হবে। যে আমাদের একজন বললো যে আমি মানে আমাদের একটা খুলনার একটা প্লেয়ার, সে আমাকে যেটা বললো আমি সেটা আপনাদের শেয়ার করতে, সে বলতেছিল যে এরকম আর যে ও রূপালীতে খেলছিল একবার। তা রূপালীতে খেললে তা বলতেছিল যে আমরা দেখা যাচ্ছে যে গল্প টল্প করতাম, কথা বলতাম, তার মধ্যে মঞ্জু ভাই দেখা যাচ্ছে যে ওই রূপালীর ক্যাপ্টেনকে ফোন দিত। এখন তাকে ফোন দিয়ে বলে কি জানিস না, আমাকে বলে যে জানিস না 1-2 ঘন্টা মানে টানা কথা বলে যেত। হ্যাঁ, ইনফ্যাক্ট ওই সময় সে তো সিলেক্টর ছিল, সে দেখা যাচ্ছে মাঠে উপস্থিত না থেকে তাদের পাঠাইতো যে তুমি প্লেয়ার দেখো। হ্যাঁ, আমাদের চোখে দেখা, এগুলো তো আর আমরা বানাই বলতেছি না। তো আপনারা এই বিষয়টা যখন নাদিল সাহেবকে বলতেন তখন কি ইনফ্যাক্ট ওকে গাড়ি পাঠায় দিত। হ্যাঁ, গাড়ি দিয়ে তারপরে ওই ঢাকায় নিত, গাড়ি নিয়ে তার ফ্যামিলি নিয়ে আসতো, নাকি গাড়ি নিয়ে এদিক সেদিক যাইতো ঘুরতে। এখন এইগুলো তো তাদের পার্সোনাল ব্যাপার, যদিও আমরা এইগুলোতে কখনো করিনি, বাট যেগুলো আপনার টিমে ইফেক্ট করবে সেগুলো তো অবশ্যই আপনার দেখা যায়। আপনার প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা বিভাগে দেখবেন আপনি নারীদের নিয়ে যারাই কাজ করছে এরকম কয়েকটা অকারেন্স অবশ্যই, এবং আমরা কয়েকজনের নামও জানি, কিন্তু আমরা আসলে এগুলো এখন সংশোধন করতে পারবেন না। সরকার পতনের পর আওয়ামী লীগের বহু শীর্ষ নেতা দেশ ছেড়েছেন কিংবা আত্মগোপনে আছেন। নাদেলের বর্তমান অবস্থা নিয়েও নিশ্চিত কোনো তথ্য মিলছে না। সূত্র জানায় বিসিবির ভেতরে নাদেলের মতো আরো অনেক মুখোশধারী নাদেল ঘাপটি মেরে আছে। এদের মুখোশ উন্মোচন করতে না পারলে নারী ক্রিকেট থেকে যাবে অনিরাপদ। নয়তো দীর্ঘদিন ধরে যে রাজনৈতিক ছায়ার ভেতর দিয়ে বোর্ড পরিচালিত হয়েছে সেখানে বড় ধরনের ধস নামার আভাস মিলছে। বাংলাদেশের নারী ক্রিকেটাররা সামাজিক বাধা, বৈষম্য ও সীমিত সুযোগের মধ্যেও দেশের জন্য আন্তর্জাতিক সাফল্য এনে দিয়েছেন। কিন্তু মাঠের বাইরের পরিবেশ, প্রশাসনিক দুর্বলতা, রাজনৈতিক প্রভাব আর নৈতিক স্খলনের কারণে তাদের জন্য দীর্ঘদিন ধরেই ছিল অনিরাপদ। নাদেলের বিদায় সে বাস্তবতারই একটি অধ্যায় মাত্র। বিদায় হয়েছে একজন আওয়ামী লীগ নেতার, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখনো একই, বিসিবির কাঠামো বদলাবে তো, নাকি শুধু মুখ বদলে আগের মতোই থেকে যাবে নারী ক্রিকেটের অনিরাপত্তা? অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।